আসসালামু আলাইকুম। শুরু করছি ইলমা বেহরুজের উপন্যাস পদ্মজা, পর্ব ৭৬। রবিবার, তীব্র শীতের সকাল। সময় তখন ৮টা। বাড়ি জুড়ে সবার ছোটাছুটি। পদ্মজা বারান্দায় দাঁড়িয়ে বাইরের পরিবেশ পর্যবেক্ষণ করছে। সে পাতাল ঘরের চাবি খুঁজছে। হাতে সময় নেই। আজ রাতের মধ্যে জীবন বাজি রেখে হলেও কিছু করতে হবে। আলোক ঘরের সামনে খলিল দাঁড়িয়ে রয়েছেন, মাথায় উলের টুপি, লম্বা গোঁফ, মগাকে ধমকে কাজ বুঝাচ্ছেন। চারিদিকে উৎসব উৎসব আমেজ। দুপুরের নামাজের পর স্কুলের মাঠে সমাবেশ। আলোক ঘরে এবং বাইরে শত শত কম্বল আর শীতবস্ত্র। হাওলাদাররা হারাম টাকায় লোক দেখানো নাটক করতে চলেছে। পদ্মজা মনে মনে ব্যঙ্গ করে হাসল। রিদওয়ান অন্দরমহল থেকে বের হয়ে খলিলের পাশে এসে দাঁড়ালো। তার পরনে কালো রঙের পাঞ্জাবি, গায়ের রং ফর্সা, তাই কালো রঙের পাঞ্জাবিতে সুদর্শন দেখাচ্ছে। পদ্মজা লতিফার কাছে শুনেছে কয়দিনের মধ্যে নাকি রিদওয়ানের বিয়ে। কার সাথে বিয়ে কেউ জানে না, তবে এটা নিশ্চিত কোনো অভাগীর জীবন দুর্বিষহ হতে চলেছে। রিদওয়ান খলিল কি বিষয়ে কথা বলছে তা পদ্মজার কানে আসার কথা নয়, তবুও সে সেদিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় আমির। আমির এদিক ওদিক দেখে খলিলকে বলল, আমি বেরিয়ে যাচ্ছি, ফিরতে আগামীকাল ভোর হয়ে যাবে। আবারও বলে যাচ্ছি। পদ্মজার গায়ে হাত তো দূরে থাক, কারো চোখও যেন না পড়ে। রিদওয়ান নির্বিকার কণ্ঠে বলল, তোর দুই চামচারে বলে যা পদ্মজার ওপর ভালো করে খেয়াল রাখতে। পাতালে তো কোনো মেয়ে নাই, তাই চিন্তাও নাই, তবে কাউকে যেন কিছু না বলে, আর আমাদের ওপরে তেড়ে না আসে। তেড়ে আসলেও কিছু বলবি না, সুন্দর করে সামলাবি। রিদওয়ান তীব্র বিরক্তি নিয়ে বলল, ধুর, এই মাইয়ারে কতদিন এভাবে রাখবি, হুদাই ভেজাল। আমির রেগে রিদওয়ানের দিকে এক পা বাড়ালো। খলিল পরিস্থিতি পাল্টাতে দ্রুত রিদওয়ানের বুকে ধাক্কা দিয়ে বলল, যা কইতাছে হুন, বাবু তুই যা, তোর বউরে কেউ কিচ্ছু করব না। আমি রিদওয়ানের চোখের দিকে তাকালো। চোখের দৃষ্টি দিয়ে সে রিদওয়ানকে সাবধান করে গেল। তারপর জায়গা ছাড়ল। অন্দরমহলে ঢোকার পূর্বে চোখ পড়ে দ্বিতীয় তলার বারান্দায়। পাংশুটে মুখ করে দাঁড়িয়ে আছে পদ্মজা। এক মুহূর্তের জন্য হলেও ভেতরের অনুভূতিগুলো পাল্টে যায়। সে দৃষ্টি সরিয়ে দ্রুত অন্দরমহলে প্রবেশ করল। পদ্মজা ঠায় সেখানেই দাঁড়িয়ে রইল। আমির ঘরে এসে শার্ট জ্যাকেট খুলে গোসলখানায় ঢুকে তাকে ঢাকা যেতে হবে, হাতে সময় আছে। তবুও সে আজই মেয়েগুলোকে সরিয়ে দিচ্ছে। সে নিশ্চিত পদ্মজা চেষ্টা করবে মেয়েগুলোকে বাঁচাতে। আবার মুখোমুখি হতে হবে দুজনকে। ৩১টা মেয়ে জোগাড় হয়ে গেছে যখন আর রাখার মানে নেই। সে ঝুঁকি নিতে চায় না। পদ্মজা কি মনে করে দ্রুত পায়ে ঘরে আসলো। বিছানায় আমিরের শার্ট দেখে বুঝতে পারে আমির গোসলখানায় আছে। তাৎক্ষণিক পদ্মজা ভাবল আমিরের শার্টের পকেটে তল্লাশি চালাবে, যদি চাবি পাওয়া যায়। যেমন ভাবা তেমন কাজ। চাবির কথা মনে পড়তেই আমির গোসলখানার দরজা খুলল। পদ্মজা শার্টের পকেটে একটা চাবি খুঁজে পায়। তার মুখে আনন্দ ছড়িয়ে পড়ে। পুরোটা দৃশ্য আমিরের চোখে পড়ে। সে দরজা বন্ধ করে দেয়। পদ্মজার হাত থেকে চাবি ছিনিয়ে নেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার। এই চাবি আর পদ্মজার কাজে লাগবে না। সে পাতাল ঘরে গিয়ে কিছু খুঁজে পাবে না। আমির নিশ্চিন্তে গোসল শেষ করল। পদ্মজা চাবি নিয়ে রান্নাঘরে চলে আসে। সেখানে লতিফা, রিনু, আমিনা সহ আরও ৩-৪ জন রান্না করছে। সমাবেশ শেষে আলোক ঘরে ভোজ আয়োজন হবে, তারই প্রস্তুতি চলছে। খলিল হাওলাদারের ২ মেয়ে শাহানা, শিরিনও আজ আসবে। পদ্মজা কাজ করার বাহানায় লতিফার কাছে গিয়ে বসল। লতিফা পদ্মজাকে দেখে হাসল, তারপর কাজে মন দিল। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর পদ্মজা সুযোগ বুঝে লতিফাকে ফিসফিসিয়ে বলল, উনি বেরিয়ে গেলে আমাকে বের হতে সাহায্য করো বুবু।
লতিফা চোখ বড় বড় করে তাকায়, চাপা স্বরে প্রশ্ন করে, কই যাইবা? পদ্মজা পিছনে ফিরে তাকায়। আমিনা থালা বাসন পরিষ্কার করছেন। পদ্মজা আমিনার দিকে তাকিয়ে হাসল, তারপর লতিফাকে বলল, পাতালে যাব। লতিফার হাত থেকে চামচ পড়ে যায়, ঝনঝন শব্দ হয়। শব্দ শুনে উপস্থিত সবাই উৎসুক হয়ে তাকায়। লতিফা দ্রুত চামচ তুলে নিল, সবার দিকে চেয়ে হাসি বিনিময় করে পদ্মজাকে চাপা স্বরে বলল, চাবি কই পাইবা? পদ্মজা বলল, পেয়ে গেছি, তুমি শুধু সুযোগ করে দাও। লতিফার চোখে মুখে ভয়ে বাসা বাঁধে, যা স্পষ্ট সে ভয় পাচ্ছে। আমির জেনে গেলে তার জীবন শেষ। পদ্মজা সবাইকে আরও একবার এক নজর দেখে নিয়ে লতিফাকে বলল, ভালো কাজের জন্য জীবন উৎসর্গ করা সম্মানের বুবু। লতিফা দ্রুত সিদ্ধান্ত নিল, সে রাজি। পদ্মজা তার ঘরে ফিরে আসে। সিঁড়ি দিয়ে ওঠার সময় আমির নিচে নামছিল। দুজন কেউ কারোর দিকে তাকায়নি, যেন কেউ কাউকে চিনে না। পদ্মজা ঘরে প্রবেশ করে দ্রুত দরজা বন্ধ করে দেয়, তারপর হাতে তুলে নিল ছুরি। লতিফা আলোক ঘরে গিয়ে খোঁজ নেয়। আমির, মজিদ, রিদওয়ান কেউ বাড়িতে নেই। খলিল আলোক ঘরের বারান্দায় তিনজন লোকের সাথে কোনো বিষয়ে আলোচনা করছে। লতিফা দ্রুত এসে পদ্মজাকে পরিস্থিতি জানায়। পরিস্থিতি গোছানো। এবার পদ্মজার পিছনে আঠার মতো লেগে থাকা দুজন লোককে সরানোর পালা। পদ্মজা আবার রান্নাঘরে আসে। দুজন লোক সদর ঘরে দাঁড়িয়ে রয়েছে। তাদের উপস্থিতি দেখে কেউ ভাববে না এরা কাউকে নজরে রাখার জন্য পিছু পিছু ঘুরে। পদ্মজা লতিফাকে ইশারা করতেই লতিফা দুজন লোককে উদ্দেশ্য করে বলল, আপনারা খাইবেন না? তারা সত্যি অনেক ক্ষুধার্ত। আবার রান্নাঘর থেকে মাংসের ঘ্রাণ আসছে। সেই ঘ্রাণে খিদে যেন বেড়ে যাচ্ছে। দুজন সম্মতি জানায় তারা খাবে। লতিফা চোখের ইশারায় পদ্মজাকে বেরিয়ে যেতে বলে, তারপর দুজন লোককে খেতে দিল। দুজন ক্ষুধার্ত পাহারাদার কবজি ডুবিয়ে খেতে থাকে। পদ্মজা তাদের অগোচরে বেরিয়ে পড়ে। বাইরের চারপাশ দেখে দ্রুত জঙ্গলে ছুটে আসে। জঙ্গলের পথ তার চেনা, তাই পাতাল ঘরের কাছে আসতে বেশি সময় লাগেনি। আল্লাহর নাম নিয়ে সে পাতালে প্রবেশ করে। তার হাতের চাবি প্রবেশদ্বার খুলতে সক্ষম হয়। পদ্মজা এক হাতে শক্ত করে ধরে ছুরি। রক্ত ও স্বাগতম দরজার মাঝ বরাবর এসে সে থমকে যায়। কেউ নেই, সব কিছু চুপচাপ, নির্জন। সে এখন যেখানে দাঁড়িয়ে আছে তার পাশের দেয়ালে চাবুক ছিল, তাও নেই। পদ্মজা থম মেরে কতক্ষণ দাঁড়িয়ে রইল। মেয়েগুলো আছে তো? প্রশ্নটা মাথায় আসতেই পদ্মজার বুকে ধড়াস করে কিছু যেন পড়ে। সে দৌড়ে রক্তে প্রবেশ করল। উন্মাদের মতো প্রতিটি ঘর দেখল, কেউ নেই। তার শরীর বেয়ে ঘাম ছুটে। রক্তের কোথাও কোনো চাবুক, ছুরি, রামদা, কুড়াল কিছু নেই। এখানে যে অনাচার ব্যভিচার হতো তার কোনো প্রমাণও নেই। পদ্মজা স্বাগতম দরজা পেরিয়ে সবকটি ঘরে তন্ন তন্ন করে অসহায় মেয়েগুলোকে খুঁজে, কিন্তু কোথাও কেউ নেই। যখন নিশ্চিত হলো এখানে কেউ নেই, তার হাত থেকে ছুরি পড়ে যায়। দুই হাতে মাথা চেপে ধরে ধপ করে মেঝেতে বসে পড়ে। চোখ ফেটে জল বেরিয়ে আসে। আমির তার চোখে ধুলো দিয়ে প্রতিটি মেয়েকে সরিয়ে দিয়েছে। পদ্মজার তীব্র যন্ত্রণা হতে থাকে। সে মেয়েগুলোকে বাঁচাতে পারেনি। আফসোস আর আত্মগ্লানি তাকে চেপে ধরে। মেয়েগুলোর ছটফটানি বাঁচার অনুরোধ কানে বাজতে থাকে। দাঁতে দাঁত চেপে বসে থাকে পদ্মজা। তার মনে হচ্ছে তার মাথায় অনেক ভারী একটা বোঝা। নিজের প্রতি খুব রাগ হয়। সে কাঁদতে থাকলো। শাড়ি খামচে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি পারিনি। আমি এই ব্যর্থতা কোথায় লুকাবো আল্লাহ? পদ্মজার কান্না দেয়ালে দেয়ালে বাড়ি খেয়ে পুরো পাতালপুরীতে প্রতিধ্বনিত হতে থাকে। সমাবেশে বাড়ির মেয়ে বউদের যাওয়া আবশ্যক। এটা হাওলাদার বংশের আরেক রীতি। পরিবারের সবাই সেখানে উপস্থিত থাকবে। শাহানা, শিরিন তৈরি। তারা নিচতলায় অপেক্ষা করছে। পদ্মজা তার ঘরে স্তব্ধ হয়ে পালঙ্কে বসে আছে। লতিফা হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করল। বলল, ও পদ্ম, বোরকা পিন্দ নাই কেন? জলদি করো।
পদ্মজা লতিফার দিকে তাকালো। তার চোখের চারপাশ লাল, চোখে ফোলা ফোলা ভাব। সে আত্মগ্লানিতে তলিয়ে যাচ্ছে। বারবার মনে হচ্ছে সে চাইলে পারত মেয়েগুলোকে বাঁচাতে, সুযোগ ছিল। সত্যিকার অর্থে তার সুযোগ ছিল না। পেছনের প্রতিটি নিঃশ্বাস সাক্ষী। সে প্রতি মুহূর্তে মেয়েগুলোর কথা ভেবেছে, আপ্রাণ চেষ্টা করেছে, হন্য হয়ে চাবি খুঁজেছে। ভেবেছিল আরও 2-3 দিন হাতে আছে। আমির এত দ্রুত 31টা মেয়ে অপহরণ করে ঢাকা নিয়ে চলে যাবে সে ভাবেনি, খুন অক্ষরেও ভাবেনি। ভাবলেও কাজ হতো না। কিন্তু এসব কিছুই পদ্মজার মাথায় আসছে না। সে সমানতালে নিজেকে দোষী ভেবে যাচ্ছে, মানসিক যন্ত্রণায় হারিয়ে যাচ্ছে অন্য জগতে। রিদওয়ান ঘরে এসে উঁচু গলায় বলল, কি হলো? পদ্মজা এখনো তৈরি হয়নি কেন? আমাদের তো বের হতে হবে। পদ্মজার আচমকা মনে হলো আমির মেয়েগুলোকে আজ রাতটা গোডাউনে অথবা অফিসে রাখতে পারে, আর নয়তো বাসায়। এর মধ্যে যদি কিছু করা যায়। কিন্তু কার সাহায্য নিবে সে? এখানে ঢাকার কে আছে? সেকেন্ড তিনেক ভাবার পর তার মাথায় লিখনের নাম আসে। লিখন চাইলে আমিরকে থামাতে পারবে, অবশ্যই পারবে। এতে আমিরের সম্পর্কে সব জেনে যাবে লিখন, বলি হবে আমির। এটা ভাবতে পদ্মজার কষ্ট হয়। সে ঢোক গিলে নিজের আবেগ অনুভূতি সামলায়। সে আমিরকে মনে মনে বলি দিল, এখন লিখনই একমাত্র আশা। শুনেছে শুটিং এখনও চলছে। পদ্মজা সিদ্ধান্ত নেয় সে যেভাবেই হোক লিখনের সাথে আজ যোগাযোগ করবে। রিদওয়ানের দিকে আগুন দৃষ্টি নিক্ষেপ করে পদ্মজা বলল, আসছি। রিদওয়ান তাড়া দিয়ে বলল, জলদি। তারপর বেরিয়ে গেল। রিদওয়ান বের হতেই পদ্মজা বিড়বিড় করল, বেজন্মা। তারপর দ্রুত বোরকা নিকাব পরে নিল। মৃদুল তার মা বাবাকে নিয়ে হাওলাদার বাড়িতে পা রাখে। তার বুকের গোপন কুঠুরিতে থাকা হৃদয়টা খুশিতে নৃত্য করছে। যখন সে তার মা বাবাকে বলল সে বিয়ে করতে চায় আর মেয়েও পছন্দ করেছে, তখনই তার মা বাবা দুজনই খুশিতে আটখানা হয়ে যায়। মিয়া বাড়ির সবাই খুশিতে ভোজ আয়োজন করে। তাদের আদরের দুলাল মৃদুল। মৃদুল এতদিন অলন্দপুরে ছিল বলে তার মা জুলেখা বানু অসুস্থ হয়ে পড়ে। 6 বিঘা ভূমির ওপর কাঠের বাড়ি আর 90 বিঘা জমির একমাত্র উত্তরাধিকারী মৃদুল। তার অনুপস্থিতিতে বাড়ির প্রতিটি মানুষ মৃতের মতো হয়ে গিয়েছিল। এমত অবস্থায় মৃদুলের বিয়ের সিদ্ধান্ত তাদের মাঝে ঈদের আনন্দ নিয়ে এসেছে। তাই এত দ্রুত তাদের আগমন। মৃদুলের বাবা গফুর মিয়ার মাথায় টুপি, গায়ে সাদা পাঞ্জাবি, শরীর থেকে আতরের ঘ্রাণ ভেসে আসছে। জুলেখা নিকাব তুলে মৃদুলকে বললেন, বাড়িতে কেউ নাই? মৃদুল জুলেখাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, অন্দরমহলে গেলেই মানুষ পাইবেন, একটু ধৈর্য ধরেন আম্মা। জুলেখা বানু কপাল কুঁচকালেন। তিনি স্বাস্থ্যবান একজন মহিলা, বাচাল প্রকৃতির মানুষ। রূপ এবং সম্পদ নিয়ে অহংকারের শেষ নেই। তিনি সরু চোখে চারপাশ দেখতে দেখতে অন্দরমহলে আসেন। অন্দরমহলের সামনে রিনু ছিল। রিনু মৃদুলকে দেখে দাঁত বের করে হাসল। এগিয়ে এসে বলল, মৃদুল ভাইজান আইয়া পড়ছেন? হ আইসি, দেখা যাইতেছে না? রিনু বোকার মতো হাসে। জুলেখা বানু আর গফুর মিয়ার পা ছুঁয়ে সালাম করে। মৃদুল বলল, ফুপি আম্মা ঘরে আছে? না ভাইজান, বাড়ির সবাই স্কুল ঘরে গেছে। মৃদুলের পূর্বে জুলেখা প্রশ্ন করলেন, ক্যারে ওইখানে কি দরকার? রিনু বিস্তারিত বলল। গফুর মিয়া সন্তুষ্টির সাথে বললেন, মনটা জুড়াইয়া গেল। হাওলাদার বাড়ির আত্মীয় যে হইব হ্যারি 7 জন্মের কপাল। গফুরের প্রশংসা জুলেখা বানুর ভালো লাগেনি। অন্যের প্রশংসা তিনি সহ্য করতে পারেন না। হাতের ব্যাগটা রিনুর দিকে বাড়িয়ে দিয়ে ঝাঁঝালো স্বরে বললেন, এই সেরি, ধরো ব্যাগটা। রিনু হাত বাড়িয়ে ব্যাগ নিল। জুলেখা বানু বললেন, আমরা কোন ঘরে থাকমু, লইয়া যাও। আপনারা আলোক ঘরে থাকবেন, বলল রিনু। জুলেখা পিছন ফিরে আলোক ঘরের দিকে ইশারা করে বললেন, এই টিনের ঘরটাত? জুলেখার প্রশ্নে অবজ্ঞা। তিনি টিনের ঘরে থাকতে আগ্রহী নয় বোঝাই যাচ্ছে। রিনু কিছু বলল না। মৃদুল জুলেখাকে আদুরে স্বরে বলল, আম্মা
কম কথা কন, আমরা মেহমান। রিনু জুলেখার কথাবার্তায় বুঝে গেছে এই মহিলা কোন প্রকৃতির। সে মনে মনে ভাবে পূর্ণার কপালে ঝাঁটা আছে, জুলেখা আলোক ঘরে থাকবে না, এটা নিশ্চিত। রিনু জুলেখাকে অন্দরমহলে নিয়ে আসে। রানী লাবণ্যর খালি ঘরটা দেখিয়ে বলল, এই ঘরে থাকবেন? জুলেখা ব্যাগপত্র বিছানায় রেখে টান টান হয়ে শুয়ে পড়ে। হাত পা ম্যাজ ম্যাজ করছে। একবার ভাবলেন রিনুকে বলবেন পা টিপে দিতে, কি মনে করে যেন বললেন না। মৃদুল গফুর মিয়াকে বলল, আব্বা, আমি গোসল কইরা খাওয়া দাওয়া কইরা স্কুল ঘরে যাইতাছি, আপনি যাইবেন? জামু। মহৎ কাজ নিজের চোখে দেখাও ভাগ্য রে বাপ। মৃদুল জুলেখার উদ্দেশ্যে বলল, আম্মা, আপনি যাইবেন? জুলেখা ক্লান্ত, তিনি মিনমিনিয়ে বললেন, না আব্বা, আমি যামু না। মৃদুল ব্যাগ থেকে লুঙ্গি গামছা বের করলো। জুলেখা উঠে বসেন। রিনুকে ডেকে বললেন, এই সেরি, কলটা কোন দিকে, আমারে দেখাইয়া দাও। জুলেখা আদেশ করলো নাকি হুকুম দিল রিনু বুঝতে পারছে না। সে চুপচাপ জুলেখাকে নিয়ে কলপাড়ে গেল। লতিফা থাকলে ভালো হতো, নতুন কোনো মেহমান এসে তেড়িবেড়ি করলে লতিফা শায়েস্তা করতে পারে। মাথার ওপর সূর্য, মাঠ ভর্তি মানুষ, এক পাশে মহিলা ও বাচ্চারা, অন্য পাশে পুরুষরা। শৃঙ্খলা বজায় রেখেছে রিদওয়ান। ওপর থেকে দেখলে রিদওয়ান একজন মহৎ, ভদ্র, শান্ত ব্যক্তি, যাকে সব সময় দেখা যায় না। সবাই জানে রিদওয়ান জ্ঞানী মানুষ, সারাক্ষণ বইপত্র নিয়ে থাকে, তাই তার দেখা পাওয়া যায় না। ভেতরের খবর যদি নিষ্পাপ মনের মানুষগুলো জানতো, হায় আফসোস। উপস্থিত প্রতিটি মানুষ খুব খুশি। এত এত মানুষকে শীত বস্ত্র দেওয়া কম কথা নয়। সে কাজটা যখন হাওলাদার বাড়ির মানুষেরা করে, সবার কাছে তখন তারা ফেরেস্তা হয়ে ওঠে। ফেরেস্তার সাথে তুলনা করা হয়। মজিদা হাওলাদার ও খলিল হাওলাদার শীত বস্ত্র বিতরণ করছেন। পদ্মজা এক পাশে দাঁড়িয়ে আছে। পদ্মজার সাথে আঠার মতো লেগে আছে দুটি লোক, দুজন দুই দিকে দাঁড়ানো, তাদের চোখ সর্বক্ষণ পদ্মজার ওপর। পদ্মজার চোখ দুটি লিখনকে খুঁজছে। লিখন এখানে আসবে নাকি সে জানে না, তবে প্রার্থনা করছে সে যেন আসে। আজ তার উপস্থিতি অনেকগুলো মেয়েকে বাঁচাতে পারে। লিখন নিঃসন্দেহে একজন ভালো মানুষ। সব কিছু শোনার পর সে কোনো ব্যবস্থা অবশ্যই নিবে। লিখন ভিড় ঠেলে প্রান্তর পাশে এসে দাঁড়ালো। প্রান্ত লিখনকে দেখে অবাক হলো, তারপর হেসে করমর্দন করলো, বলল, কেমন আছেন ভাইয়া? ভালো। তুমি কেমন আছো? ভালো ভাইয়া। পূর্ণা প্রেমা আসেনি? আসছে, ওদিকে আছে। প্রান্ত স্কুলের ডান দিকে ইশারা করে বলল। ত্রিধা লিখনকে প্রশ্ন করলো, কে ও? লিখন চাপা স্বরে বলল, পদ্মজার ভাই। ত্রিধা তাৎক্ষণিক প্রান্তকে প্রশ্ন করল, তোমার পদ্মজা আপা কোথায়? প্রান্ত সোজা আঙুল তাক করে বলল, ওই যে। ত্রিধা চোখ ছোট ছোট করে সেদিকে তাকায়। প্রান্তকে আবার প্রশ্ন করে, সবার তো মুখ ঢাকা, পদ্মজা কে? প্রান্তের আগে লিখন বলল, লম্বা মেয়েটা। ত্রিধা আর চোখে লিখনের দিকে তাকালো, বলল, মুখ না দেখে চিনলে কি করে? জানি না, মনে হলো। প্রান্ত, ঠিক বলেছি? প্রান্ত হেসে সম্মতিসূচক মাথা নাড়ালো। ত্রিধার খুব মন খারাপ হয়। প্রান্ত বলল, ভাইয়া, আপা আপনাকে খুঁজছিল। কোন আপা? পদ্মজা আপা। মুহূর্তে লিখনের কি হয়ে যায় সে নিজেও জানে না। তার বুকে অপ্রতিরোধ্য তোফান শুরু হয়। পদ্মজা তাকে খুঁজছে, এ যে অসম্ভব। লিখন চকিতে পদ্মজার দিকে তাকালো। পদ্মজার মুখ দেখা যাচ্ছে না, হাত পা ঢাকা, তবুও মনে হচ্ছে সে পদ্মজাকে দেখতে পাচ্ছে। 6 বছর পূর্বে পদ্মজাকে যে রূপে প্রথম দেখেছিল, সে দৃশ্য ভেসে ওঠে। তাদের প্রথম কথা, টমেটো আছে নাকি জিজ্ঞাসা করা, কত সুন্দর সেই মুহূর্ত। লিখন পদ্মজার কাছে যাওয়ার জন্য পা বাড়ালো। লিখনের চোখে মুখে আনন্দ স্পষ্ট। পদ্মজা খুঁজছে শুনে এতই আনন্দিত হয়েছে মানুষটা। ব্যাপারটা ত্রিধাকে কষ্ট দিচ্ছে। তার বুকে চিনচিন ব্যথা শুরু হয়। শাহানার অনেকক্ষণ ধরে মাথা ঘোরাচ্ছে। সে বেশি মানুষের মাঝে থাকতে পারে না, শরীর দুর্বল লাগছে। পদ্মজার এক হাত ধরে দুর্বল কণ্ঠে বলল,
পদ্ম, আমার মাথা ঘুরাইতাছে। পদ্মজা বিচলিত হয়ে বলল, বেশি খারাপ লাগছে? শাহানার চোখ বুজে আসছে। সে অনেক কষ্টে বলল, মাথাত পানি দাও আমার, দেও বইন দেও। স্কুলের পিছনে ঝোপঝাড় আর মাদিনী নদী আছে, একটা ঘাটও আছে, পানির ব্যবস্থা আছে। পদ্মজা শাহানার এক হাত শক্ত করে ধরে ঘাটে নিয়ে আসে। দুজন লোকও সাথে সাথে যায়। শাহানা নিকাব খোলার আগে দুজন লোককে উদ্দেশ্য করে বলল, এই তোমরা আইসো ক্যারে? নিকাব খুললা পানি দিমু মাথাত, যাও তোমরা। দুজন লোক নিজেদের মধ্যে পরামর্শ করে চলে যায়। এদিকে কেউ নেই, কেউ আসতে চাইলেও তাদের সামনে দিয়ে আসতে হবে, তাই ভয় নেই। শাহানা নিকাব খুলে মাথায় পানি দিল। শাহানা মাথা ঝুঁকে রাখে, আর পদ্মজা দুই হাতে পানি নিয়ে শাহানার মাথায় ঢালে। কিছুক্ষণ পানি দেওয়ার পর শাহানা সুস্থ বোধ করে। বিশ্রাম নেওয়ার জন্য সে একটু দূরে একটা গাছের গোড়ায় বসল। পদ্মজা চারপাশ দেখে নিজের নিকাব খুলল। চোখ দুটি জ্বলছে, পানি দেওয়া প্রয়োজন। পদ্মজা যেখানে ছিল সেখানে নেই। লিখন চারপাশে চোখ বুলিয়েও পদ্মজার দেখা পেল না। এখানে আসতে আসতে কোথায় চলে গেল? ত্রিধাও খুঁজল। স্কুলে একবার শুটিং হয়েছিল, তাই লিখন জানে স্কুল ঘরের পিছনে একটা ঘাট আছে। পদ্মজা সেখানে থাকতে পারে ভেবে সেদিকে গেল লিখন। দুজন লোক নিজেদের মধ্যে কথা বলতে বলতে তার পাশ কেটে ভিড়ের দিকে যায়। লিখন ঘাটে এসে থামে। কারো উপস্থিতি টের পেয়ে শাহানা পিছনে ফিরে তাকায়, আবার চোখ সরিয়েও নেয়। পদ্মজা মুখ ধুয়ে পিছনে ফিরতেই দূরে লিখনকে দাঁড়িয়ে থাকতে দেখল। পদ্মজার গলায় দুটো গাঢ় কালো খয়েরি দাগ, মুখের ক্ষত, চোখের মুখের অবস্থা দিনের আলোর মতো লিখনের চোখের সামনে ভেসে ওঠে। শাহানা পদ্মজার এমন অবস্থা দেখে চমকে যায়। সে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এসেই সমাবেশে চলে এসেছে। পদ্মজার সাথে নিকাব পরা অবস্থায় কথা হয়েছে, তাই পদ্মজার এই অবস্থা সে দেখেনি। লিখনের কথা হারিয়ে যায়, বাকহারা হয়ে পড়ে সে। একেই বোধহয় বলে পৃথিবী থমকে যাওয়া। পদ্মজা দ্রুত নিকাব পরে নিল।